নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত ৩:০৯টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন জিনিস জিজ্ঞেস করলাম, দেখলাম নবান্নে বসে মুখ্যমন্ত্রী কি একটা আমাদের পাড়া ইত্যাদি একটা কর্মসূচি ঘোষণা করলেন। তা নিয়ে যদি মনে হয় পরে ভিডিও করব, কিন্তু যখন প্রশ্নোত্তর পর্ব এলো তখন তিনি জনে জনে জিজ্ঞেস করলেন তিনি কোথা থেকে এসেছেন। প্রথমজন তিনি দূরদর্শন বলাতে মুখ্যমন্ত্রী স্পষ্টতই খুব বিরক্ত হলেন, বললেন আমাদের কথা তো আপনারা দেখাবেন না, সব বিক্রি হয়ে গেছে, এখানে A9 আছে, A9 এইভাবে নাম করে স্টিগমেটাইজ করে দেওয়া প্রেস কনফারেন্সের ভিতর, তাও যেখানে তিনি ডেকেছেন, কেউ স্বেচ্ছায় তার ঘরে যায়নি। এটা অত্যন্ত অপমানজনক এবং আনঅ্যাকসেপ্টেবল। আর কথায় কথায় কেউ একজন জিজ্ঞেস করেছিল ধানকারকে নিয়ে, তিনি প্রথমে আমতা আমতা করে বললেন সেটা আমি কি করে বলবো, আমাদের এমপিরা বলতে পারে, আমার কাছে তো এসব কোনো খবর থাকে না। তারপরেই যেন জগদীপ ধনকর তার মেডিকেল সার্টিফিকেটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে তারপরে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমন একটা ভাব দেখিয়ে তিনি বললেন হি ইজ ফিজিক্যালি টোটালি ফিট। তার মানে স্বাস্থ্যের কারণটা একটা অছিলা মাত্র, অন্য কারণ আপনারা খুঁজে নিন। আচ্ছা, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যার সম্পর্কে কথা বলছেন, তিনি দেশের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ থেকে সবে ইস্তফা দিয়েছেন, তার সম্পর্কে সব জানতা ভাব দেখিয়ে এই ধরনের মন্তব্য কেউ করতে পারে? যদি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলে তিনি পারেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই জীবন একেবারে ফালা করে দিয়েছিলেন এই জগদীপ ধনকর এখানে রাজ্যপাল থাকাকালীন। সেই তার নাতি দীর্ঘ রাজনৈতিক জীবনের কথায় পরে আসছি, তার আগে একবার দেখে নেওয়া যাক যে কেন তার এই ইস্তফা, হঠাৎ ইস্তফা, যখন তার কার্যকালের মেয়াদ আরও 2 বছর বাকি ছিল, রাজনৈতিক মহলে এত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই কথা অনস্বীকার্য যে তার স্বাস্থ্য ভালো ছিল না। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে কিছুদিন আগেই তার একটা কার্ডিয়াক প্রসিডিওর হয়েছে, যদিও সেটা অ্যাঞ্জিওপ্লাস্টি না একেবারে ফুল ফ্লেজেড বাইপাস সার্জারি সেটা আমি বলতে পারবো না, কিন্তু প্রায়শই দেখা যেত তিনি সভা সমিতিতে গিয়ে অজ্ঞান হয়ে যেতেন, ব্ল্যাকআউট হতো, তারপর তাকে ধরে কয়ে হাসপাতালে ভর্তি করতে হতো। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দ্যাট হি ওয়াজ কিপিং ভেরি ইনডিফারেন্ট হেলথ। হতে পারে ডাক্তারবাবুরা তাকে বলেও থাকতে পারেন যে দেখুন অনেক হয়েছে, এই চাপ আপনি আর নেবেন না, আপনি বাঁচলে তবেই তো বাপার নাম, অতএব আপনি এই ভাইস প্রেসিডেন্টশিপ থেকে সরে গিয়ে নিভৃত নিরালায় আরাম করে হরিয়ানার কৃষকদের সঙ্গে গল্প করতে করতে বাকি জীবনটা কাটিয়ে দিন। আবার নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটা বেশি, এই কারণে যে সহসা এত বড় একটা পদ ছেড়ে দেওয়ার বান্দা ধনকর নন। একে তো তিনি জাট, জেদি, তদুপরি তার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে একবার চোখ বোলালে দেখবেন যে in his political career he only chased opportunities। তার যে কোনো আইডিওলজিক্যাল কনভিকশন আছে সেটা বোঝার কোনো উপায় নেই। তিনি হঠাৎ রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয়েছিলেন 1989 সালে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের জনতা দলের প্রার্থী হয়ে জিতেও ছিলেন
রাজস্থানের ঝুনঝুনু থেকে। সেখান থেকে তাকে আবার বিশ্বনাথ প্রতাপ সংসদীয় দপ্তরের একেবারে ডেপুটি মিনিস্টারের উপরে মিনিস্টার অফ স্টেট করেছিলেন। এই ভদ্রলোক 1991 সালে যেই জনতা দল ভাগলবা হয়ে গেল, পিভি নরসিংহ রাও ক্ষমতায় এলেন, অমনি জার্সি বদলে কংগ্রেসই হয়ে গেলেন। এবং যে লোকটা 1989 সালে একটা সংসদীয় কেন্দ্র থেকে জিতেছিল, তিনি কার্যত স্বেচ্ছায় ডিমোশন গ্রহণ করে কিষানগড় বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন। 2003 সালে যখন দেখছেন কংগ্রেসের অবস্থা সঙ্গীন, গুজরাটের আকাশে নতুন তারকার অভ্যুদয় হয়েছে, তিনি ঝাঁপ মারলেন বিজেপিতে। কিন্তু বিজেপিতে এই আসার পরে যতদিন বাজপেয়ী ইত্যাদিরা ক্ষমতায় ছিলেন, ধানকার কোনো নম্বরই পাননি। তিনি ওই হরিয়ানার জাট বলয়ে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘটাতেন বটে, কিন্তু তার বাইরে তাকে বিশেষ একটা কোনো কিছু করতেই দেখা যায়নি। 2019 সালে তার প্রথম কপাল ভিড়ল যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠালেন। এখানে 3 বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই 2022 সালে বৃহস্পতি তার তুঙ্গে তখন হয়ে গেলেন দেশের উপরাষ্ট্রপতি। আবার ভাগ্যের এমনই পরিহাস, বিজেপি যথারীতি ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদী আজও দেশের প্রধানমন্ত্রী, অমিত শাহ আজও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা তাকে বলতে গেলে সাংবিধানিক বিবিধ পদে খুব সম্মানজনক পুনর্বাসন দিয়েছিল, তারাই হয় তাকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছেন, নয় তিনি যদি স্বেচ্ছায় ইস্তফা দিয়েও থাকেন তাহলে সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী তার সম্পর্কে আজকে যে সংক্ষিপ্ত টুইটটি করেছেন, যেখানে একেবারে দায়সারাভাবে তিনি বলেছেন, ধানকার জি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মেনি ইম্পর্টেন্ট national work. I wish him well and pray for his fast recovery. আমার ধারণা এই অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেলে এর চাইতে অনেক বেশি উচ্ছ্বাস অথবা উচ্ছ্বাসের সঙ্গে নরেন্দ্র মোদীকে আমরা টুইট করতে দেখেছি। তার মানে প্রধানমন্ত্রীর টুইট এবং গতকাল বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে একটা ঘটনা পরিষ্কার করে দিয়েছিল যে কিছু একটা প্রলয় ঘটতে চলেছে। গতকাল ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। আপনারা সকলেই জানেন যে সংসদের 2 কক্ষেরই একটা বিজনেস অ্যাডভাইজারি কমিটি আছে। সেই কমিটিতে মোটামুটি সব দলের প্রতিনিধিরা থাকেন। সংসদে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কবে হবে, কতক্ষণ হবে, এ নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটি আলোচনা করে এবং একটা সিদ্ধান্তে আসে। অনেক সময় সিদ্ধান্তে আসতে পারে না, তখন বিরোধীরা প্রতিবাদ জানান। কিন্তু যাই হোক, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ পার্লামেন্টারি ডেলিবারেশনস। কালকে সকালবেলা
রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল, সেটাতেও যথারীতি ধানকার পৌরোহিত্য করেছে। কিন্তু সেটা অমীমাংসিত থাকায় ঠিক হয়েছিল 4:30 সময় বিকেলে তারা আবার বসবেন। বাকি সবাই এলেও দুজন, সবচেয়ে ইম্পর্টেন্ট দুজন, বৈঠক মোটামুটি বয়কট করেছিলেন বলা যায়। তাদের একজন বিজেপি সভাপতি, রাজ্যসভায় বিজেপির দলের নেতা জেপি নাড্ডা, অন্যজন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তখনই একটু সন্দেহ হতে শুরু করেছিল যে কি ব্যাপার, উপরাষ্ট্রপতির ডাকা বৈঠকে বিজেপির দুই মহারথী এড়িয়ে গেলেন। তাহলে কি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের আর ওখানে যাওয়ার দরকার নেই? অফকোর্স দেওয়া হয়েছে, নইলে রাজ্যসভার চেয়ারম্যানের বৈঠক কোনো কারণ না দর্শিয়ে এড়িয়ে যাওয়ার কোনো কথা সাধারণত কেউ ভাবতেই পারে না। তারপরে গতকাল রাতেই ধানকার রাষ্ট্রপতিকে চিঠি লিখে স্বাস্থ্যের কারণে তার ইস্তফা দানের কথা ঘোষণা করেন। দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি জগদীপ ধনকর এমন একজন ব্যক্তিত্ব যিনি তার রাজনৈতিক জীবনে প্রাপ্যের চেয়ে অনেক অতিরিক্ত স্বীকৃতি পেয়ে গেছেন, এবং যখনই যে কাজটা করেছেন সেই কাজটার মধ্যে না ছিল কোনো গরিমা, না ছিল কোনো স্বাধীন চেতা মনোভাব, না ছিল কোনো দার্ঢ়তা। সত্যি কথা বলতে কি, তার মেরুদণ্ডটা কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ নেতাদের কাছে বন্ধক রেখেই তিনি প্রথমে রাজ্যপাল এবং তারপরে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গে আসা স্তক তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত সরকারকে হেনস্থা করে ছেড়েছেন, যেরকম অন্যায়ভাবে নারোদাতে অভিযুক্ত এমপিদের না ছুঁয়ে এখানকার মন্ত্রী এবং এমএলএদের প্রসিকিউট করার ব্যাপারে সিবিআইকে গোপনে স্যাংশন দিয়েছেন, তাকে দেখে অনেকটা সেই পুরনো জমানার ধর্মবীরের কথা মনে পড়ে যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল he has not come here to perform his neutral duties. তিনি আসলে একজন কেন্দ্রীয় সরকারের চর হিসেবে আমাদের রাজভবনে এসেছেন। রাজ্যসভাতেও আমি অনেক, সেই ভেঙ্কটরামন থেকে যখন তিনি উপরাষ্ট্রপতি ছিলেন, শঙ্কর দয়াল শর্মা, তারপরে অনেক এসেছেন গেছেন, আমি এই ধরনের কোনো চরিত্রকে রাজ্যসভার চেয়ারম্যানের পদে বসতে দেখিনি। প্রথমত তিনি ওই রকম একটা চেয়ারে বসে স্পষ্টতই পক্ষপাত দুষ্ট সব সিদ্ধান্ত নিতেন, কথায় কথায় বিতর্ক থামিয়ে দিয়ে নিজের অমৃত ভাষণ শোনাতেন, এবং এমন আচরণ করতেন যেটা তার পূর্বসূরীরা প্রায় কেউ করেইনি। সুতরাং জগদীপ ধনকর চলে গেছে বলে দুফোঁটা চোখের জল ফেলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বরং আমি মনে করি একটা আপদ বিদায় হয়েছে, এবং
আমাদের গণতন্ত্রের শুদ্ধিকরণের পথে এটা সামান্য একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করলেও করতে পারে। একে তো তিনি রাজ্যসভা পরিচালনা করতেন কার্যত বিজেপির অলিখিত প্রেসিডেন্টের মতো, অন্যদিকে ওই সাংবিধানিক পদে বসে যেভাবে তিনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একেবারে জিহাদি মনোবৃত্তি নিয়ে বাজারে নেমেছিলেন, সেটাও অত্যন্ত দৃষ্টিকটু ছিল। আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি তিনি কিভাবে একটার পর একটা এই যে সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেটা 2015 সালে নরেন্দ্র মোদী সরকার করার চেষ্টা করেছিলেন ফর অ্যাপয়েন্টমেন্ট ইন সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, সেটা সুপ্রিম কোর্ট নাকচ করে দেওয়ার পরে এতদিন পরে তিনি বলেছিলেন যে এটা একেবারেই নাকি এ কম্প্রোমাইজ অফ পার্লামেন্টারি সভারেন্টি। তিনি বোম্বাস্টিক কথাবার্তা বলতে অভ্যস্ত ছিলেন, কিন্তু সেটা পরের ব্যাপার। তিনি এই সুপ্রিম কোর্টের এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে বলেন যে ইট ইজ অ্যান আউটরাইট এনক্রোচমেন্ট অন লেজিসলেটিভ সুপ্রিমেসি বাই আনইলেক্টেড জাজেস। কল্পনা করতে পারেন একজন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কটাক্ষ করছেন যে কয়েকজন অনির্বাচিত সদস্য মিলে তারা পার্লামেন্টের উপর ছড়ি ঘোরাচ্ছেন, এবং বিচার বিভাগের অতি সক্রিয়তাকে এই 2023 সালের জানুয়ারি মাসে তিনি বলেছিলেন ভারতীয় গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় বিপদ। দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু ইন্ডিয়ান ডেমোক্রেসি টুডে ইজ ফ্রম উইদিন, ফ্রম জুডিশিয়াল ওভাররিচ। একটা পাবলিক ইভেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে জুডিশিয়ারি ভারতীয় সংবিধানের যে মূল কাঠামো তার উপরে গিয়ে দাদাগিরি করার চেষ্টা করছে, এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের যে অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করছে। বেনজির একটা দৃষ্টান্ত তৈরি করে ভারতের সুপ্রিম কোর্ট যখন সংবিধানের 142 ধারা প্রয়োগ করে ভারতের রাষ্ট্রপতিকে নির্দেশ দিল যে আপনি কোনো ফাইল আপনার কাছে যেগুলো সম্মতির জন্য আসে একটা নির্দিষ্ট সময়ের পরে রেখে দিতে পারেন না, তখন সেটাকে তিনি এই জাজমেন্টটাকে তিনি বলেছিলেন ইট ইজ লাইক এ নিউক্লিয়ার মিসাইল। এবছরই তিনি এপ্রিল মাসে কথা বলেছিলেন। আর এমার্জেন্সির সময় সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো নিয়ে ভারতবর্ষের অনেক বড় বড় জগদীপ ধনকারের চাইতে 100 গুণ বড় সব কনস্টিটিউশনাল এক্সপার্ট, আমাদের লিগাল লুমিনারিজ যা বলার বলে গেছেন। সেই ইতিবৃত্তে ধনকারের বক্তব্য ফুটনোটেও স্থান পাবে বলে আমি মনে করি না। এত কথা আমি বলছি কেন? দেখুন, এই কিরেন রিজিজু যার এত বড় উদ্ধত্ত যে বলেছেন কপিল সিব্বল নাকি একজন অ্যাভারেজ লয়ার। বলতেই পারেন, অ্যান অ্যাভারেজ মাইন্ড অলওয়েজ সিজ হিজ ওন রিফ্লেকশন ইন এভরিবডি এলস।
তার মধ্যে বাদ দিচ্ছি। তিনি একসময় প্রথমে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আইন মন্ত্রকের ভারপ্রাপ্ত ছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে এবং সুপ্রিম কোর্টের পাঠানো বিবিধ নাম নিয়ে তিনি প্রকাশ্যেই এমন একটা কনফ্রন্টেশনিস্ট অ্যাপ্রোচ নিয়েছিলেন যে শেষ পর্যন্ত মোদি তাকে আইন মন্ত্রক থেকে সরিয়ে দিতে বাধ্য হন। আমার নিজের ধারণা ধানকারও নিজের কবর নিজেই খুঁড়েছেন এইভাবে দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে যখন যা মনে আসে সেই কটূক্তি করে। একটা কথা আমাদের স্মরণে রাখা প্রয়োজন যে সুপ্রিম কোর্টের সঙ্গে পাঙ্গা নিয়ে ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় সরকার কিন্তু জিততে পারেনি। ইন্দিরা গান্ধীর মতো শক্তিশালী মা দুর্গা বলে অভিহিত ৭১-এর ভোটে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের সমর্থন নিয়ে লোকসভায় আসা মহিলাও পারেননি। এক কেশবানন্দ ভারতী মামলায় তাকে তার লক্ষণ রেখা চিনিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আমার ধারণা নরেন্দ্র মোদীও বোঝেন যে উপরাষ্ট্রপতি পদে বসে এইভাবে সুপ্রিম কোর্টের বিরুদ্ধাচরণ করা শুধু যে অসমীচীন তাই নয়, হয়তো ধানকারের আচরণের জন্য আদালত কক্ষে কেন্দ্রীয় সরকারকে খেসারত গুনতে হচ্ছে। মোদি নিশ্চয়ই মনে করেছিলেন বা করেছিলেন যেই ভদ্রলোক আর দলের সম্পদ হিসেবে গণ্য হতে পারেন না, তিনি একজন ভেরিটেবল লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছেন। অতএব ধানকারের বিদায়। নমস্কার, ভালো থাকবেন।